শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গরমে বিদ্যুতের চাহিদা বাড়ায় গতকাল রেকর্ড 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরও লোডশেডিং করতে হয়েছে। সেদিন প্রায় 950 মেগাওয়াট লোডশেডিং ছিল। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, জ্বালানির অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখা যাচ্ছে না, তাই আগামীতে চাহিদা আরও বাড়লে লোডশেডিংও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। দেশের অধিকাংশ জেলায় তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে 7টি জেলার অবস্থা খুব খারাপ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অনেক জায়গায় তৈরি হয়েছে শয্যা সংকট। পোল্ট্রি খামারে মরক দেখা দিয়েছে। গরমের কারণে স্কুল কলেজ বন্ধ থাকলেও রাজধানীতে চলছে কোচিং সেন্টার। কাতারের সাথে 10টি চুক্তি ও সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ। কর, আইনি সহযোগিতা, সমুদ্র পরিবহন ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে চুক্তিগুলো হয়েছে। কাতারের আমির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সই হয়। বিকেলে কাতারের আমির ঢাকা ত্যাগ করেন। এবারে বিস্তারিত সংবাদ। জ্বালানি সংকটে দেশের অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রাখতে হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী মিলছে না বিদ্যুৎ। দিনে গড়ে 1000 মেগাওয়াটের মতো লোডশেডিং করতে হচ্ছে। অবশ্য জুলাইয়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ফাতিমাতুজ জোহরার রিপোর্ট। তীব্র গরমে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে, যা মেটাতে বাড়ানো হয়েছে উৎপাদনও। সোমবার দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এরপরও ওই দিন লোডশেডিং করতে হয়েছে 945 মেগাওয়াটের মতো। আসছে দিনে বিদ্যুতের চাহিদা আরও বাড়লে এই লোডশেডিং বাড়ার শঙ্কাও দেখা দিয়েছে। কেননা সক্ষমতা থাকা সত্ত্বেও শুধু জ্বালানির অভাবে চালু রাখা যাচ্ছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। গ্যাস আমার নিয়মিত দিতে হবে। আমি তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছি। 18,000 19,000 পর্যন্ত আমি দিতে পারবো, কারণ আমার কাছে মেঘনাঘাটের পাওয়ার প্ল্যান্টে চলে আসছে, এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট চলে আসছে এবং কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হাতে আসছে। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া, সেটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রধান জ্বালানি হলো ফার্নেস তেল, ডিজেল ও গ্যাস। বিদ্যুৎ বিভাগ বলছে, বর্তমানে 168টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জ্বালানি তেলের সংকটে বন্ধ আছে 37টি বিদ্যুৎ কেন্দ্র, আর গ্যাসের অভাবে 12টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে, আর কয়লা ভিত্তিক কেন্দ্র বন্ধ আছে 1টি। সব মিলে এই 50টি কেন্দ্রে 5116 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটের কারণে মিলছে না কিছুই। আমাদের জুন জুলাই থেকে আমরা পুরো পাওয়ার প্ল্যান্টটা নিতে পারবো। মিডল ইস্টে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, এটা না একটা নতুন ক্রাইসিস তৈরি করে, এটা একটা বড় বিষয়। তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলছেন যে এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সেটা নিয়েও আমাদের এইগুলি চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ডলারের সংকট সহজে কাটবে না, এবং টাকার যে সংকট সেটাও কাটবে না, কারণ টাকার যে সংকটটা আছে সেটা টাকাটা যে ট্যারিফ বৃদ্ধি করে যে উঠাবার সময়টা 3 বছর দেওয়া হয়েছে। সো এটা প্রায় 2 থেকে 3 বছর লাগবে, যেখানে যেই পরিস্থিতিতে পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডের কাছে যথেষ্ট টাকা থাকে। জ্বালানি সংকটের বাইরে রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিন মেরামতের জন্য 32টি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এই কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ছিল 2360 মেগাওয়াটের মতো। হিসেব বলছে, বর্তমানে সব মিলে 60টির মতো কেন্দ্র সচল আছে। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে অতি তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও জ্বরজনিত রোগীর সংখ্যা। এদিকে পোল্ট্রি খামারে মরক দেখা দেয়ায় বিপাকে খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কাজের জন্য যারা বের হচ্ছেন, গরমের জন্য কাজ না পেয়ে বিপাকে তারা। দিনের বেলায় কাজ কামে বের হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কাজ তো দূরের কথা, মাঠে কর্মীরা কুল পাচ্ছে না। হ্যালো, ভ্যানের প্যাসেঞ্জারে উঠতেছে না, গরমের জ্বালায় খুব কষ্টের মধ্যে আছি। গা হাত পা জ্বলে যাচ্ছে বা আমাদের মাথায় বেছন্ন মতন হয়ে যাচ্ছে, আমরা আয় রোজগার করতে পারছি না।
টানা 10 দিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এর মধ্যে 6 দিনই এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ জেলায় 39.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রায় একই চিত্র যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদীতেও। প্রচন্ড তাপ, কারণ আমাদের কাজকর্ম করে খুবই সমস্যা, এমনকি অনেক সময় অস্থিরতা ভাব চলে আসে, এমনকি মাথা ঘুরে পড়ার মতো অবস্থা। মানুষ যে পানি পান করবে সেই পানিটাও মানুষ ঠিক করে পান করতে পারতেছে না। মানুষ যে ঠান্ডা পানি পান করতে সেটাও অতি সহজে অতি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা। রাজবাড়ীতে শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ইনডোরে ভর্তির পাশাপাশি আউটডোরে প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানান চিকিৎসকরা। অতিরিক্ত গরমের জন্য ঠান্ডা, জ্বর, কাশি, ডাক্তার দেখাতে আসছি আর কি, ডাক্তার দেখে ওষুধ লিখে দিল আর কি। হাসপাতালের অবস্থা খুব খারাপ, ভালো না, বেশি ডায়রিয়া রোগী দেখা যাচ্ছে। তাপদাহের কারণে গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় পোল্ট্রি খামারে দেখা দিয়েছে মরক। গাইবান্ধা জেলার প্রায় 3000 খামারে প্রতিদিন মারা যাচ্ছে মুরগি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে তীব্র দাবদাহের কারণে স্কুল কলেজ বন্ধ থাকলেও রাজধানীর মিরপুর, ফার্মগেট, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নামকরা স্কুলগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলো চলছে স্বাভাবিকভাবেই। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় দেশের সব স্কুল কলেজের ছুটি 7 দিন বাড়িয়ে আগামী 27 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে মিরপুরের মণিপুর স্কুল ঘিরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেশিরভাগ কোচিং সেন্টার চলছে পুরোদমে। কোচিং বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, বাচ্চাদের ক্লাস টাইম কমায় দেওয়া হচ্ছে। শুধু মিরপুর নয়, ঢাকার অন্যান্য এলাকাতেও খোলা রয়েছে কোচিং সেন্টার। তীব্র গরমে কোচিং ক্লাস করতে বাধ্য হওয়া শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গরমে ক্লাস করতে ভালো লাগে না? অনেক গরম লাগে। কোচিং আসতে গরম লাগে, ভালো লাগে। আমাদের কোচিং যদি বন্ধ থাকতো অনেক ভালো হতো, এই গরমে অনেক কষ্ট হয়। ভালোই কষ্ট হচ্ছে, কিন্তু এখন কিছু করার না। অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাচ্চারা বাসায় খুব একটা লেখাপড়া করতে চায় না, এজন্য কোচিংয়ে নিয়ে যাচ্ছেন তারা। আর কোচিং সংশ্লিষ্টদের দাবি অভিভাবকদের চাপের কারণেই প্রতিষ্ঠান খোলা রাখতে হয়েছে। না নিয়ে আসলেও তো আমাদের অনেকটা মিস হয়ে যায়। একটা ক্লাস হয়ে গেল, তখন আমাদের বাচ্চাটা মিসে পড়ে গেল না, এই জন্য আসলে আমরা নিয়ে আসি। এখন বাচ্চারা স্কুলমুখী না, এরপর কোচিংও বন্ধ, তাহলে আপনার পড়ালেখার জন্য তো এটা ভীষণ ধরনের একটা অসুবিধার মুখে আমরা পড়তেছি। স্কুল বন্ধ হয়েছে, কোচিংটা খোলা আছে, এটা তো বাচ্চাটা কিছু শিখবে। সকালের দিকে ঠান্ডা থাকার কারণে আমরা সকালবেলা থেকেই পড়াচ্ছি। সবার দিকটা চিন্তা করেই আমরা ওপেন রেখেছি, যাতে আমাদেরও সমস্যা না হয়, বাচ্চাদেরও সমস্যা নয়, বাচ্চাগুলোও পিছিয়ে না থাকে। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি কোচিং কর্তৃপক্ষের। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। কাতারের সাথে 10টি চুক্তি ও সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষর হয়। আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাতারের আমিরের সাথে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় মোট 10টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর। 5টি চুক্তি হল দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এছাড়া শ্রমশক্তি, বন্দর ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। রাজধানীর মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যার উদ্বোধন করেন কাতারের আমির। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিকেলেই ঢাকা ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরও থাকছে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এদেশি এজেন্সির নানা প্রতারণা, আগামী মাসে ফের বন্ধ হচ্ছে শ্রমবাজার। প্রতারণার অভিযোগ খতিয়ে দেখছে মন্ত্রণালয়। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। মালয়েশিয়ায় গিয়ে কাজ পায়নি অন্তত ৫,০০০ বাংলাদেশি কর্মী। তাদের সঙ্গে প্রতারণা ও ভোগান্তির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। শ্রমবাজারটি চালু রাখতে আগামী মাসে আলোচনায় বসছে দুই দেশ। মাসিক রাহাতের রিপোর্ট। খরচ হওয়ার কথা ছিল ৮০,০০০ টাকা, তবে প্রতি কর্মীকে মালয়েশিয়ায় কাজে যেতে গুনতে হয়েছে অন্তত ৪ লাখ টাকা। এরকম বাড়তি খরচ দিয়ে ১.৫ বছরে ১০০টি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটিতে গেছেন ৪ লাখের বেশি কর্মী। কিন্তু এত টাকা খরচ করেও মালয়েশিয়ায় গিয়ে কাজ পাননি কিংবা প্রতারিত হয়েছেন অন্তত ৫,০০০ কর্মী। এ তথ্য জানিয়ে শ্রমবাজারটিতে অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মীদের সঙ্গে প্রতারণার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সচিব। যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড ৫,০০০ লোকের কাজ হয়নি, কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড়। আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যেখানে এই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। এদিকে মালয়েশিয়া শ্রমবাজার শৃঙ্খলায় আনতে ৩১শে মের পর বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে নতুন করে কর্মী নেওয়া বন্ধ রাখার কথা জানিয়েছে দেশটি। পরবর্তী পদক্ষেপ নিতে আলোচনায় বসার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। অলরেডি মালয়েশিয়াতে আমাদের এমবাসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি, আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন, আমরাও এজেন্ডা ঠিক করাতে হাত দিয়েছি। সিন্ডিকেটের কথা, সেটা একটা ইস্যু হতে পারে। অভিবাসন সংশ্লিষ্টরা জানান শ্রমবাজারটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙা গেলে দূর হবে অনিয়ম, উপকৃত হবেন কর্মীরা। সিন্ডিকেটের যে এফডব্লিউ সিএমএস সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে অনৈতিকভাবে যাচাই বাছাই ছাড়া অতিরিক্ত অ্যাপ্রুভেল দেওয়ার কারণে হয়েছে। তো এই কারণে কর্মীরা সেখানে এখন কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না, এই প্রবলেমটা হচ্ছে। এটার সমাধান একটাই, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যে আমাদের এমইউ আছে, এমইউতে পরিবর্তন করতে হবে এবং সেখানে কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রতারণা, তাদের মানবতর জীবনযাপন ও আটক করা নিয়ে সম্প্রতি এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। দুই দেশের সরকারকে এসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানান তারা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর মুগদা এলাকায় সড়ক প্রশস্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে আসা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, সড়কটিতে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জাহেদ সেলিম। উত্তর মুগদা এলাকার এই সড়কটি ফুটপাত সহ ৫০ ফুট করতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযান। অভিযানের আগে অবৈধ স্থাপনা ভাঙার জন্য নোটিশের পাশাপাশি করা হয় লাল দাগ দিয়ে মার্কিং। অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা নিজ উদ্যোগেই ভেঙে ফেলছেন বেশিরভাগ মালিকরা। আমাদের দাগ দিয়ে গেছে, আমরা ভাঙতেছি, মালিক ভাঙতেছে। মালগুলা আমরা সেফটি মতো রাইখা ডেকোরেশনটা চাপায়া দিতে পারতাম যে এবার আপনি ভাঙেন বা যাই হোক, কিন্তু আমাদের এখন মালেরও অনেক ক্ষতি হয়ে গেল, আর্থিক দিক দিয়েও ক্ষতি হয়ে গেল, আমাদের ডেকোরেশনেরও ক্ষতি হয়ে গেল। তবে এই অভিযানে সন্তুষ্ট নয় অনেকেই, বলছেন রাজুকের নিয়ম মেনে স্থাপনা তৈরি করলেও তা ভেঙে ফেলতে হচ্ছে। কাগজ 100% ঠিক, এখন আমি দইরা নিলাম, বাড়িওয়ালার কাগজ একটা ঠিক নাই, নাইলে ভাঙবো কেন? আমার বলছে যে আপনি 5 ফুট ভাঙিয়ে দেন, আমি 5 ফুট ভাঙিয়ে দিতেছি। এখন আমি 5 ফিট ভাঙিয়ে দিয়েছি, এরপর আমার 4টা কলম যদি ভাঙে, আমার বাড়ি যদি দইসা পড়ে, এটা দায়ভার সমস্ত যাই ভাঙবে সে নিবি। তাদের একটা আকুতি আছে, রাস্তা হোক, আমাদের কিছু ডিলিমিনেশন দিন। তা আমরা সেটা, উনিও আমাদের সাথে একমত, আমরাও মেয়র মহোদয়ের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, যাদের যাদের কাগজ আছে সঠিক এবং অনুযায়ী রাজুকের নকশা অনুযায়ী, তারা মন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আবেদন করবে, ওনারা বিবেচনা করবে। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা বলছেন, কারো ব্যক্তিগত জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে না, শুধুমাত্র সিটি কর্পোরেশনের জায়গা উদ্ধারেই এটি পরিচালিত হচ্ছে। এই জায়গাটির পিছন দিয়ে যে রাস্তাটি, এই রাস্তাটি 80 ফিট প্রশস্ত।
শুধুমাত্র বিশ্ব রোড থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত এই জায়গাটুকু কোথাও 16 ফিট কোথাও 28 ফিট। এই সংকীর্ণতার কারণে আমরা 80 ফিট রাস্তার যে সুবিধা এটি থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। 30 ফুট এই সড়ককে 40 ফুটে উন্নীত করার পাশাপাশি রাস্তার দুই পাশে 5 ফুট করে ফুটপাত বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। আগামী 5 জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তিনি জানান, একই দিন ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 9 মে, বাছাই 12 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 19 মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে 20 মে। সঙ্গীত, চলচ্চিত্র, সাহিত্য সহ বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষায় দেশের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। সকালে আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে কপিরাইট অফিসে এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয় কপিরাইট অফিস থেকে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইটের গুরুত্ব শীর্ষক এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সদস্য জাফর রেজা চৌধুরী। তিনি বলেন, মেধার সম্পদের প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনের পাশাপাশি উদ্ভাবিত কর্মের সুরক্ষা প্রয়োজন। অনুষ্ঠানে 2022 সালের জন্য মেধার সম্পদ সুরক্ষার সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। শিল্পগুণ সমৃদ্ধ বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতিস্বরূপ হাওয়া চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রটির প্রযোজক অঞ্জন চৌধুরীকে দেয়া হয় 2022 সালের মেধার সম্পদ সুরক্ষার সম্মাননা পুরস্কার। এছাড়া 2023 সালের মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। হামলার ঘটনায় চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ, রোগীদের ভোগান্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। চট্টগ্রামে 2 চিকিৎসকের উপর হামলার ঘটনায় 24 ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। স্থবির হয়ে পড়েছে জেলার বেসরকারি খাতের চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তি আর কষ্টে পড়েছেন রোগীরা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। আয়েশা বেগম নামের 53 বছর বয়সী এই ক্যান্সার রোগী কেমোথেরাপি নিতে এসেছেন পটিয়া থেকে। তার আগে করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, কিন্তু চিকিৎসকদের আন্দোলনে চট্টগ্রাম নগরীর সব বেসরকারি ল্যাব ও হাসপাতাল বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে। ওনার কেমো মারা আজকে 15 দিন ওভার হয়ে গেছে, কালকে মারবো হিসাব করে নিয়ে আসছি পটিয়া থেকে। এখন বলতেছে পরীক্ষা হবে না, তো কালকেও মারতে পারবো না, কেমোটা এই মারতে হলে শনিবারে চলে যেতে হবে। সব জায়গায় ঝুলছে কর্মবিরতি আর সেবা বন্ধের নোটিশ। বন্ধ চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও। তীব্র তাপদাহে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। আজকে টেস্ট করবো, ডাক্তার দেখামো, রিপোর্ট দেখামো, এরা ধর্মঘট করে বসে দিত, তো আমরা রোগীরা কই যাবো গরমের মধ্যে? তারপরে যানজট আছে না, ভোগান্তি, বাচ্চা রেখে আসছি, দূরে থেকে আসি, গাড়ি ভাড়া বেশ লাগছে না। গেল 10 ও 14 এপ্রিল পটিয়া ও চট্টগ্রাম নগরীতে 2 চিকিৎসককে রোগীর স্বজনদের মারধরের ঘটনায় বিচার দাবিতে পূর্ব ঘোষণা অনুসারে ভোর 6টা থেকে 24 ঘন্টার আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। এমন কর্মসূচিতে ক্ষোভ জানান রোগীর স্বজনরা। জানা দিতে হবে একদিন আগে বন্ধ দিলে, কারণ আমাদের থেকে আরো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে না। জুরো রোগী আসছে, রোগী দেখতেছে না, কি করবো আমরা বলেন? আমরা এখন অসহায় হয়ে গেছি। যে কোনো মুহূর্তে একজন রোগী মারা যেতে পারে, তো ওটা ইমার্জেন্সি বেশি নাকি প্রতিবারের ইমার্জেন্সিটা বেশি? পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়েই এমন কর্মসূচি দেওয়ার কথা জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। বাকি আসামিগুলো এবং এদের জামিন বাতিলের দাবিতে আমাদের আজকের এই আন্দোলন। এই কর্মসূচি এটা শুধু একা বিএমএর না, এটা সকল চিকিৎসক সংগঠন, সকল সোসাইটির এটা একসাথে এবং বেসরকারি ক্লিনিক মালিক সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আজকের এই আন্দোলন। আসলে রুগীদের জন্য আমরাও ব্যথিত, হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসে। যেহেতু আমরা সরকারি হাসপাতাল খোলা রেখেছি, তাদের জন্য তো বিকল্প অপশন আছে। সরকারের এত বড় হাসপাতাল খোলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারা সরকারি মেডিকেল কলেজে আপনার চিকিৎসা নিতে পারে, এটাতে তাদের কোনো বাধা নেই।
বেসরকারি খাতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরুরি বিভাগ ও আগে ভর্তি রোগীর সেবা স্বাভাবিক রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেকর্ড 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরও 1000 মেগাওয়াট লোডশেডিং জ্বালানির অভাবে কারণ বলছেন প্রতিমন্ত্রী। দেশের অধিকাংশ জেলায় তীব্র তাপ প্রবাহ, হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। স্কুল কলেজ বন্ধ থাকলেও রাজধানীতে চলছে কোচিং। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক, দুই দেশের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতার স্মারক সই। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।